তার সেখানে হাজার ফলোয়ার তাকে লাইক দিয়েছে। বুঝতে পারেন সুমন কতটা জনপ্রিয় বাংলাদেশে। তার ওয়ালে ঢুকে আমি একটা জিনিস দেখেছি, এক একটি কথা, এক একটি তার যে কাজ নিয়ে সে কাজ করেন, সেখানে 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ মানুষ সেখানে তাকে লাইক দেয়। আমি লেখলে 20 জনও দেয় না। তাহলে ব্যারিস্টার সুমন আর আমার সাথে পার্থক্য এটি, এটা হাততালি দেন না ভাই? এই মানুষ তো বলবো না। আমাকে, আমি সাধারণত ফেসবুকে খুব লিখি না। আমি এই নৌকার নির্বাচন, শেখ হাসিনার মনোনীত কামরুল হাসান মহারাজ দ্বিতীয়বার মনোনীত, এই কথাটি আমি যখন লিখেছি, আমাদের যে বিদ্রোহী প্রার্থী তার একজন বিখ্যাত জামাই আছে, ওরে আমি খুব ভালোবাসি, ওরে বলি যে তোকে আমি খুব ভালোবাসি। ও তখন লিখছে আপনার এই লেখার অধিকার নেই। শেখ হাসিনা বলছে এটা আপনি বলার কেউ না, আপনি আওয়ামী লীগের কে? এখানে আওয়ামী লীগের লিডাররা আছে। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয়ের দিন, সেখানে জেলা শিল্পকলা একাডেমি আমি নির্বাচিত সাধারণ সম্পাদক। আমি বাংলাদেশের নৌকার পক্ষে কথা বললে আমাকে বলবে আপনি কে? বন্ধুগণ, গত মাসে এই মঞ্চে আমি বঙ্গবন্ধুর উপর একটি নাটক করেছি, সেখানে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছি। এটা আমার জন্য বিশাল পাওয়া। একটি মানুষ বঙ্গবন্ধুর উপর অভিনয় করলে নৌকার পক্ষে ভোট চাইতে গেলে তার আর কিসের পরিচয় লাগে আপনারা বলেন? লাগে? আমার কণ্ঠটি ভাঙ্গি, জোরে চিৎকার করলে আর কথা বলতে পারে। আপনারা বলেন টাকার কাছে কতবার হেরে যাবে বাংলাদেশ? তিনি বলছে মহারাজকে জিততে হলে 101 কোটি টাকা লাগবে। আমি 100 কোটি টাকা নিয়ে বসে আছি। কালো টাকা, এর প্রতিদান আপনাদের দিতে হবে 30 তারিখের ব্যালট যুদ্ধে। আপনারা নিশ্চুপ কেন? হাততালিও তো দেবেন ভাই। আমি, আমার কাছে মনে হয়েছে গতকালকে সত্যজিৎ রায় হীরক রাজার দেশে দেখতেছিলাম, সেখানে সর্বশেষ রাজা নিজেই রাজার মূর্তিটা টানল, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এখনই টান দিতে হবে, ওই কুখ্যাত মেয়রকে এখনই টেনে নামাতে হবে। যদি এই অশুভ ছায়াকে এখনই না নামান, এই পৌরবাসী কোনদিনই মুক্তি মিলবে না, কোন উন্নয়ন হবে না বরগুনাতে। আমরা এখানে নেত্রীর প্রার্থিতা, এই নেত্রী এই আসন থেকে 2001 সালে নির্বাচিত হয়েছে। বরগুনাকে সে অনেক ভালোবাসে। সুতরাং অশুভ ছায়ার কাছে আমরা বিক্রি হব না। আমরা মহারাজ ভাইকে 30 তারিখে নির্বাচিত করে এই অশুভ ছায়াকে বরগুনা থেকে বিতাড়িত করব। আমি রাজনীতির মানুষ না, আমি রাজনীতি পক্ষের মানুষ। আমি মঞ্চে রাজনীতির কথা বলি, মঞ্চে স্বাধীনতার কথা বলি। নিশ্চয়ই বিজয় হবে কামরুল হাসান মহারাজের। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মহারাজ হয়ে বিজয় হোক। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী উপকমিটির সাবেক সহ সম্পাদক, বরগুনার কৃতি সন্তান, আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু জননেতা খলিলুর রহমান, জননেতা খলিলুর রহমান এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
আজকের বরগুনায় নাগরিক সমাজ আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমাদের মূল আকর্ষণ ব্যারিস্টার সুমন আমাদের মাঝে উপস্থিত আছে। আমরা মূলত তার কথা শোনার জন্য এবং আমাদের প্রিয় প্রার্থী আগামী 30 তারিখে বরগুনায় নৌকামার্কা প্রতিক্রিয়া দিনে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ বরগুনা জেলা শাখা মনোনীত বাংলাদেশ আওয়ামী লীগ লীগের এই বরগুনায় 30 তারিখের নৌকামার্কা প্রতীকের প্রিয় প্রার্থী আমাদের অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ, এই বরগুনার যুব সমাজ, বরগুনার আওয়ামী লীগ, বরগুনা ছাত্রলীগ, সর্বস্তরের মানুষের অহংকার এবং গর্ব। আমরা তাদের কথা শুনব। বিকেলে আরেকটি সভা আছে, এখানে হাসিয়াপা সহ সুমনের সাথে আর একজন ব্যারিস্টার আসছেন। আমার আগে এখানে অনেকেই কথা বলছেন। এখানে প্রেস ক্লাবের সভাপতি আর সাধারণ সম্পাদক, ছাত্রলীগের এখানে অনেক তানভীর আছে, যুবলীগের সেক্রেটারি সাবু আছে এবং আরও অনেকেই আমাদের সামনে এখানে উপস্থিত আছেন। আমি কথা বাড়াইতে চাই না, রাজনৈতিক কথা। আজকের বিকেলে ওখানে যে প্রোগ্রাম আছে আমরা সেখানে কথা বলবো। সুমন আমাদের অহংকার। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে আজ থেকে অনেক বছর আগে আমরা একই সাথে বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে একই সাথে রাজপথে ছিলাম। আমি যখন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, সুমন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা। এখানে আনুষ্ঠানিকভাবে আমার আসার কথা নয়, কিন্তু যখনই শুনলাম যে সুমন বরগুনায়, আমাকে কিন্তু আসতেই হবে। আমি বক্তৃতা করব না। 30 তারিখ নৌকা প্রতীকের পক্ষে আজকের সমগ্র বরগুনায় একটি আওয়াজ যে আমরা দুর্নীতির বিরুদ্ধে 30 তারিখে ভোট দেব। আপনারা জানেন যে দুর্নীতির বিরুদ্ধে প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু তার সকল কর্মসূচির মধ্যে আরেকটা কর্মসূচি রেখেছে, সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এবং সুমনের মাধ্যমে আজকের আনুষ্ঠানিকভাবে এই বরগুনায় এই দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হইল। এটার চূড়ান্ত পরিণতি হবে আগামী 30 তারিখ। এবং এর সাথে আরেকটি কণ্ঠ এই বরগুনায় আজকে সংযোজন করতে চাই অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ এবং আমাদের ব্যারিস্টার সুমন। এই বরগুনায় এখন থেকেই এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযাত্রা শুরু হল। সবাইকে ধন্যবাদ। বিকেলবেলার সমাবেশে আপনারা সবাই উপস্থিত থাকবেন, আমাদের সুমন থাকবে, আমরা সেখানে আমাদের কথাবার্তা বলবো। খোদা হাফেজ, জয় বাংলা। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আগামী 30 তারিখ পৌরসভা নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনা মনোনীত প্রার্থী, বরগুনা জেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, দক্ষিণ বাংলায় জননেত্রী শেখ হাসিনা অন্যতম প্রধান সিপাহ সালার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরগুনা জেলা শাখার বিপ্লবী সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ বরগুনা জেলা শাখার বিপ্লবী যুগ্ম সম্পাদক, বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ।
সকল জয় বাংলা, সকল প্রশংসাই মহান সৃষ্টিকর্তা। আজকে আগামী 30 জানুয়ারি বরগুনা পৌরসভা নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে আমাদের মাঝে বরগুনাতে শুভ আগমন করেছেন আমাদের আজকের এই দেশে সমস্ত বাঙালির প্রাণের স্পন্দন এবং তারুণ্যের অহংকার। আমরা যার কথায় আজকের এই তরুণ সমাজ আজকের বিভিন্নভাবে উদ্বুদ্ধ হই, সচেতন হই। আমাদের সেই প্রিয় নেতা, আমরা যাকে মোবাইলে আজকের ফেসবুক এবং বিভিন্নভাবে আমরা অনলাইনে আমরা যাকে দেখি, সামনে যাকে না এবং কথা বলতে পারি না, যাকে দেখার অনেক ইচ্ছা, যাকে ধরার অনেক ইচ্ছা, যার সান্নিধ্য পাওয়ার অনেক ইচ্ছা, আমাদের সেই আজকের দেশের তারুণ্যের অহংকার, আমার শ্রদ্ধাভাজন ভাই এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন ছাত্র জীবন থেকে যিনি ছাত্র রাজনীতি করেছেন, যুব রাজনীতি করেছেন এবং বর্তমানে যিনি আজকের কেন্দ্রীয়ভাবে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই, তার শুভ আগমন উপলক্ষে আজকের বরগুনার তরুণ সমাজে উদ্বুদ্ধ হয়েছে, তারা আজকের নূতন প্রাণ পেয়েছে। সেজন্য তাকে শুভেচ্ছা জানাবার জন্য এখানে বাইরে রাস্তায় অনেক অপেক্ষমান আজকে তরুণ যুব সমাজ অপেক্ষা করছে তাকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য। কিন্তু আমরা আয়োজকবৃন্দ তাকে সঠিকভাবে সমাদর করতে পারি নাই, হয়তো তাকে যথাযোগ্য মর্যাদা দিতে পারি নাই। এজন্য আমি তার একজন সদস্য হিসাবে, তার সংগঠনের একজন তৃণমূলের কর্মী হিসাবে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের সাথে এসেছেন আমাদের এই দক্ষিণ জনপদের এক সময় আমাদের রাজনৈতিক বড় ভাই, যার নেতৃত্বে এই দক্ষিণাঞ্চলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই তরুণ প্রজন্ম চেনে না, আমরা এই সর্বশেষ পর্যন্ত যাকে চিনি, বরিশালের কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন বুলু ভাইয়ের সুযোগ্য সন্তান ব্যারিস্টার আরাফাত খান, এবং আজকের এখানে উপস্থিত রয়েছেন আমাদের সাংস্কৃতিক জগতের নেতৃত্ব, এছাড়াও আজকের আমাদের বরগুনা জেলা আইনজীবী সমাজের নেতৃত্ব এবং আমাদের পাবলিক প্রসিকিউটর এবং আমাদের সামাজিক নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের এই বরগুনার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে উপস্থিত আমার সামনে এই প্রজন্মের অহংকার, সকলকে জানাচ্ছি আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন, শুভেচ্ছা, সুস্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখানে কোনো কথা বলবো না, যার জন্য এই আয়োজন, আজকের তিনি আমাদের মাঝে কথা বলবেন। আমি 1 মিনিটে শুধু আপনাদের কাছে দোয়া চাবো এইভাবে যে আসন্ন বরগুনা পৌরসভা নির্বাচন 30 তারিখ, এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদরের দুলালী শেখ হাসিনা আমাকে আপনাদের ভালোবাসা এবং দোয়ায় মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই এই কারণে যে আজকের আপনারা যারা আমার সামনে বসে আছেন, আজকের আপনারাই হচ্ছেন আমার শেষ ভরসা, শেষ ভরসা। এই বরগুনার তরুণ যুব সমাজ হচ্ছে আজকের আমার এই রাজনীতি, এই নির্বাচনের অহংকার, গর্ব এবং নির্বাচনের শেষ ভরসা হচ্ছে আপনারা যারা সামনের সারিতে এখানে বসে আছেন বরগুনার তরুণ সমাজ। তার কারণ আমি আপনাদের কাছে দাবি করব, আমি হচ্ছি আপনাদের এই প্রজন্মের বড় ভাই, তোমাদের এই প্রজন্মের বড় ভাই। আমি ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতি করেছি, আওয়ামী লীগের রাজনীতি করি, কিন্তু আমার জীবনটা আজকের এক সময় তোমাদের মতো ছিল।
আমি যখন স্কুলে পড়াশোনা করি সেই অবধি রাজনীতির সাথে যুক্ত হই। কলেজে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি, জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি, যুবলীগের নেতৃত্ব দিয়েছি, আওয়ামী লীগ করছি। আজকের এই রাজনৈতিক পথ পরিক্রমায় আমার জীবনটাকে আমি আজকের এই যে বরগুনায় যে আজকের যে উদ্দেশ্যে আজকের এই সভা, আজকের সেমিনার, যে উদ্দেশ্য নিয়ে আজকের আমাদের প্রিয় ভাই কথা বলবেন, সেইটার সাথে কোনোদিন আমি জড়াই নাই। আমি দুর্নীতি কোনোদিন আমাকে স্পর্শ করে নাই, আমিও কোনোদিন স্পর্শ করি নাই, অন্যায় করি নাই, কোনোদিন অন্যায়ের সাথে আপোষও করি নাই। সারা জীবন রাজনীতি করেছি, কোনোদিন পড়াশোনা শেষ করে পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তি কোনোদিন খুঁজি নাই, আমি কোনোদিন ব্যবসা বাণিজ্যের জন্য চিন্তা করি নাই। আমার পরিবার পরিজন হওয়ার পরে আমি শুধু উপার্জনের জন্য মানুষের একটা পথ খোঁজা দরকার, সেই পথটার জন্য রাজনীতির সাথে সংযুক্ত আমি আইন পেশাকে বেছে নিয়েছি। আমার এই আইন পেশা রাজনীতি এই করতে গিয়ে আজকের তোমাদের কাছে আমি হয়তো কারো কাছে গ্রহণযোগ্য, কারো কাছে অগ্রহণযোগ্য, কিন্তু একটি কথা বলবো, আজকের এই তারুণ্যের উচ্ছ্বাস, আজকের এই যুব সমাজের আজকের এই উদ্যোক্তা, আজকের আমি বলবো একটা কথা, যদি 30 তারিখ তোমাদের ভোটে, তোমাদের সহযোগিতায় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে, আমি ওয়াদা করে গেলাম যে আমি এই বরগুনায় তরুণ প্রজন্মের জন্য, তরুণ সমাজের জন্য, যুব সমাজের জন্য আলাপ আলোচনা ভিত্তিতে যা যা লাগে সব কিছু আমি করার জন্য বদ্ধপরিকর। আমি বক্তব্য বাড়াবো না। আজকেরও আমাদের এই 7 নং ওয়ার্ডের একটি পথসভা আজকের পশু হাসপাতালের মধ্যে রয়েছে, সেখানে কথা বলবো। আর আমাদের প্রিয় নেতা সেখানে রাজনৈতিক কথা বলবেন, তাই আমি তাকে কথা বাড়িয়ে সময় নষ্ট না করিয়ে তার প্রতি সম্মান দেখিয়ে আমি তাকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করব। এবং বিশেষ করে তোমরা যারা এবং আপনারা যারা এই সেমিনারে অংশগ্রহণ করে তার বক্তব্য, মূল্যবান কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমি বরগুনা জেলা যুবলীগ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আগামী দিনে 30 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসাবে আমি আবার একবার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে সুমন ভাই বরগুনায় এসেছেন, তিনি সিলেটের সুনামগঞ্জের সন্তান, সেই জনপদ থেকে ঢাকায়, ঢাকা থেকে এখানে অতি আগ্রহ করে তিনি এসেছেন। জানেন না সুমন ভাই যে কত বড় মনের মানুষ। আমি মনোনয়ন চেয়েছি, তিনি আমার নেতা, কেন্দ্রীয় নেতা। একদিকে যেমন তিনি যুবলীগের কেন্দ্রীয় নেতা, অন্যদিকে কিন্তু তিনি সারা বাংলাদেশের এই তরুণ প্রজন্মের অহংকার, যুব সমাজের আজকের অহংকার। রাজনীতির বাইরে তার কিন্তু অনেক এই সারা দেশে বিশাল পরিধি। তিনি শুনেছেন যে তার একজন তৃণমূলের সতীর্থ মনোনয়ন চাচ্ছে, মনোনয়ন পাবে, সেই সময় তিনি শুনে তিনি আমাকে আগ্রহ করেছেন এবং আমি শুনে তাকে সালাম দিয়েছি। সালামের এক পর্যায়ে তিনি বলেছেন, এইভাবে আমি দোয়া করি আপনার সবকিছু নিয়ে আমি আপনার বরগুনা যেতে চাই। দেখেন, তার মতো মানুষকে আমন্ত্রণ জানানো হয় এই তরুণ সমাজের থেকে, এই যুব সমাজ দিয়ে তাকে বিশেষভাবে তার শিডিউল নিয়ে তার সাথে ঘুরে তারপরে আমন্ত্রণ জানাতে হয় যে এই তরুণ প্রজন্মের দুর্নীতি বলেন, এই সামাজিক অবক্ষয় থেকে, মাদক থেকে, সন্ত্রাস, সবকিছু নিয়ে আজকে যেভাবে লাইভে তিনি কথা বলেন এবং তরুণ যুব সমাজকে আজকে যেভাবে আজকের সামনের দিকে একটা নতুন দিকে, সূর্যের দিকে, আলোর দিকে পথ দেখা দিচ্ছেন, সেই কথা বলার জন্য সারা দেশে আজকে তার পথ চেয়ে থাকে, তার কথা বলার জন্য তিনি কিন্তু সেটা করেন না। তিনি আমাকে সরাসরি বলেছেন আমি বরগুনা যাবো, নির্বাচনে বরগুনা যাবো। দেখেন কত বড় মনের মানুষ, কত বড় উদার মানুষ, মুক্তিযুদ্ধ মানবিকতা তার মধ্যে এত বড় ব্যক্তি। সেই মানুষটিকে আমরা যথাযোগ্য মর্যাদা হয়তো দিতে পারি নাই, কিন্তু সেটাও সে কিছু মনে করবেন না। এত বড় মনের মানুষ ভালোবাসায় টানে আমাদের মাঝে এসেছেন। এজন্য আমার জীবনে আমি একদম চিরজীবন তার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবো। তার এই শুভ আগমন স্বেচ্ছায় আসার জন্য বরগুনায় আমি তার কাছে ঋণী হয়ে রইলাম। আর আজকের এই সবার কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি বিদায় নিচ্ছি। 30 তারিখে প্রত্যেকে এক একজন নৌকামার্কার কর্মী হয়ে আমার আপন ঘরের ছোট ভাই হিসাবে, সহযোদ্ধা বন্ধু হিসাবে আমি ভোট প্রার্থনা করছি এবং কাজ করার অনুরোধ জানিয়ে, এবং 30 তারিখে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা কবুলের মধ্য দিয়ে এই তরুণ এবং এই যুব সমাজ, যেটা আমার সর্বশেষ ভরসা, এই শেষ ভরসায় আমি তোমাদের নিয়ে থাকতে চাই। আমি তোমাদের সকলের দোয়া চাই, আপনাদের সকলের দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 তারিখে তরুণ যুব প্রজন্মের জয় হোক। আসসালামু আলাইকুম। এখন
কে বক্তব্য রাখবেন? তার আগে এখানে যারা উপস্থিত আছেন, যারা সুমন ভাইকে কোন প্রশ্ন করতে চান, দুর্নীতি বিরুদ্ধে বা কোনো কিছু প্রশ্ন করতে চান, করতে পারেন। কেউ আছেন এমন কোনো প্রশ্ন করার মতো কেউ? আচ্ছা, প্রশ্ন উত্তর পর্ব শেষে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ শ্যামল চত্বর থেকে বেড়ে ওঠা ছাত্র নেতৃত্ব কবি জসিমউদ্দিন হলের ছাত্রলীগের সাবেক সভাপতি, শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি যখন বরগুনা এসে পৌঁছাই, আমাকে খলিল ভাই আজকে জিজ্ঞেস করলেন, আমার নেতা খলিল ভাই, আমি যখন ছাত্রলীগ করতাম, উনি আমার ছাত্রলীগের নেতা ছিলেন, যে নদী পার হয়ে আসতে, নদীর উপর দিয়ে আসতে কোনো সমস্যা হয় নাই তো? আপনি তো আগে কখনো বরগুনা আসেন নাই। তা আমি উত্তরটাও মানে দেই নাই, আমি বলছি যে না ভাই কোনো সমস্যা হয় নাই। উত্তরটা আসলে আপনাদের জন্য রেখে দিয়েছিলাম, যে আমি তো নদী পার হয়ে বরগুনা আসছি, কিন্তু আসলে আমি যুবলীগের সম্মানিত প্রেসিডেন্ট, আমি পরশ ভাইয়ের সাথে পরামর্শ করে এই বরগুনা যখন রওনা দিছি, তখন নদীর চিন্তা করি নাই, সমুদ্র যাত্রার প্রিপারেশন নিয়ে এখানে এখানে এসে আপনাদের যিনি মাননীয় মেয়র, তার ব্যাপারে অনেক অসফল এবং দুর্নীতির অভিযোগের কথা শুনলাম। তা আমি প্রথমে ভেবেছিলাম যে মহারাজ ভাইয়ের পক্ষে যারা আছেন তারা হয়তো মহারাজ ভাইকে পছন্দ করে তার বিরোধিতা করতেছেন কিনা। নির্বাচনে দাঁড়ালে মানুষ এরকম বিরোধিতা অনেক ক্ষেত্রেই করে, যে উনি সফল না, উনি দুর্নীতি করেছেন। কিন্তু এইখানে এসে আলাই পট্টিতে নাস্তা করার পর যে ইনফরমেশন আমার কাছে আসলো ফেসবুকের মাধ্যমে, আমার একটা সুবিধা আছে যে আমাকে তথ্য দেন। ধরেন আমি বরগুনা আসার পর মিনিমাম 100 মেসেজ পাইছি, যখন আমি বলছি যে আমি বরগুনা যাচ্ছি, আমাকে ফেসবুকে লাইক দিয়েছেন প্রায় ৭৫,০০০ মানুষ লাইক দিয়ে বলছেন যে পছন্দ করছে তোমার বরগুনা। তো আপনাদের সম্মানিত মেয়র সম্পর্কে আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো চিনেন। আমি তো বাহির থেকে আসা লোক, বাইরে থেকে আসা লোককে আমাদের সিলেটে কিছুটা ডিমিন করে বৈতল বলে যে বৈতল মিয়া, তুমি আবার এত কথা বলো কেন? তো যাই হোক, সিলেটি টান। তো এখানে আসার পর আমার একটা জিনিস মনে হয়েছে যে আপনাদের যে সম্মানিত মেয়র, উনি কিন্তু দুর্নীতি করেন বলে আমার মনে হয় না। আমার মনে হয়েছে যে উনি এত সুন্দর, উনি দুর্নীতি করেন না, বরং এই বরগুনায় দুর্নীতিবাজদেরকে লাইসেন্স প্রদান করেন। উনি এত সুন্দর করে এই আওয়ামী লীগের এই জায়গাটারে কলুষিত করে দিচ্ছেন। উনি এত সুন্দর করে লাইসেন্স প্রদান করেন, ৬-৭টা লাইসেন্স দিয়ে। আমি তো ওনার ব্যাপারে জানার পর আমার মনে হয়েছে যে আর নির্বাচনের দরকার,
এই পৌরসভায় উনি যেভাবে পৌরসভাটারে চালাচ্ছেন, লাইসেন্স থেকে শুরু করে ট্রাক থেকে শুরু করে সবই উনার প্রোডাকশন। আর কারো তো বলবো না, ব্যবসা পাতিও করা লাগে না, আর রাজনীতিটা বাদ দিয়ে পুরা পৌরসভাটা ওনার কাছে দিয়ে দিলেই তো হয়, আর তো লাগে না আপনাদের। শুনেন, মহারাজ ভাইকে পাশ করাইতে এখানে আমি আসিনি। আমি বক্তব্য তাদের শোনার পর আমি একটা জিনিস ভাবছি, এইখানে যে হত্যাকাণ্ড ঘটছিল, মিন্নি হত্যাকাণ্ড, এই সময় আমার আসার মিন্নি না রিফাত, মিন্নির পরে মিন্নি যে আলোচিত হয়ে গেল, ওই সময় আমার এখানে আসার কথা ছিল। আমি এই আপনাদের পৌর মেয়র সাহেবের ব্যাপারে শোনার পর আমার কাছে মনে হয়েছে যে আমি মহারাজকে পাশ করাইতে এখানে আসি নাই, আমি আসছি হচ্ছে গিয়ে শাহাদাত সাহেবের মতো লোক যদি এখানে পৌরসভার মেয়র থাকে, তাহলে সাধারণ মানুষ থেকে নেতা হওয়ার এই প্রজনন প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাবে। শুনেন, আজকে মহারাজ, কালকে এখান থেকে একজন আসবে, ছাত্রলীগ করছে, যুবলীগ করে। আপনারা যারা সামনে আছেন, যারা পিছনে আছেন, যারা চিন্তা করেন একদিন নেতা হবেন, আপনারা কর্ম দ্বারা কখনো 2 নাম্বারই করবেন না, দুর্নীতি করবেন না। আমি ব্যারিস্টার সুমন, আমি তো এই ধরনের একদম তৃণমূল পরিবার থেকে উঠে আসছি। আর শাহাদাত সাহেবরা যদি সব দখল করে রাখে, আরে মেয়র তো মাত্র 5 বছরের জন্য হবে, আরে মহারাজের জীবন এমনি চলবে, কিন্তু বরগুনা পৌরবাসী কোনোদিন আর সাধারণ মানুষ নেতা হতে পারবে না। শুনেন, আপনাদের একটা জিনিস বলি, আমার এলাকায় কাঠের ব্রিজ বানাইতে গিয়ে এই বক্তব্যটা আমি বিভিন্ন জায়গায় দিছি। শালিক পাখি কম দামি পাখি, সবসময় মালিকের সাথে থাকে। আর ময়না, আমার বাবা একটা ময়না পালছিল, 3-4 বছর খাওয়াইয়া পড়াইছে, সুযোগ পাইছে, পট করে উড়ে ময়না চলে যায়। এই শাহাদাত সাহেবরা ময়না এনার্জি বড় মালিকের হয় না। এই শাহাদাত সাহেবকে আমি আপনার একটা কথা বলি, নির্বাচনে দেখবেন ওই কোনো পট্টিতে গিয়ে টাকা দিবে, টাকা ছিটাবে, পরে ফেল করলে বলবে যে হারামজাদারা বেইমানি করছে, টাকা খেয়ে দেয় নাই। আরে এই শাহাদাত সাহেবকে জিজ্ঞেস করি, আরে বেইমানি আপনি মানুষকে বলেন আপনার সাথে মানুষ বেইমানি করবে, আর আপনার জন্মই তো হয়েছে আপনি শেখ হাসিনার সাথে বেইমানি করে। শুনেন, যারা অবিশ্বাসী হয়, যারা বেইমান হয়, তাদেরকে অভিশাপ দেওয়া লাগে না, তারা এমনিতেই অভিশপ্ত হয়ে যায়। আর মহারাজ কিন্তু কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে। আপনাদের যে মহারাজ সাহেব, উনি পৌর ক্যান্ডিডেট ঠিকই, কিন্তু উনার প্রথম দেখাই আমার মনে হয়েছে যে এটা আঞ্চলিকভাবে তৈরি, কিন্তু জাতীয়ভাবে এটা সার্ভিস দেওয়ার ক্ষমতা আছে। গত বছর নির্বাচনে মহারাজ সাহেব গুলিবিদ্ধ হয়েছিলেন। আমি এই ধরনের মানুষের খুবই মানি। প্রথমে মানি জননেত্রী শেখ হাসিনারে, প্রায় 21 বার উনি মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। আর মৃত্যুর মুখোমুখি হয়েছেন দেখে, মৃত্যুঞ্জয়ী হয়েছেন দেখে আজকে সারা বাংলাদেশ তার জন্য পাগল। আর আপনাদের এলাকায় যদি বলি, এই মহারাজ মৃত্যুঞ্জয়ী, অল্প একটু ব্যবধান হইলে মারা যেত। এই মহারাজ সাহেব মৃত্যুঞ্জয়ী, এটা আমার কথা না, ইতিহাসের কথা। যারা মৃত্যুকে জয় করে আসে তাদের জন্য বিধাতার সম্মান নির্ধারিত করে। আরেকটা জিনিস মনে রাখেন, আমি সবসময় তরুণদেরকে বলি, যারা পানি দিয়ে গোসল করে তারা শার্ট বদলায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ভাগ্য বদলায়। আর মহারাজ তো সেই লোক যে রক্ত দিয়ে গোসল করে আসছে, সে সুযোগ পাইলে আপনাদের এলাকার ইতিহাস বদলায় দিবে। আমি দুর্নীতির ব্যাপারে আপনাদেরকে বক্তব্য দিতে আসছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আরে আমাদের সিলেটে তো পড়াশোনা অনেক কম, আমরা এখনো পড়াশোনা আগাইতে পারি না। সিলেটের মানুষের আবেগ দিয়ে বুঝাই ফেলা সহজ, কিন্তু আপনাদের বরগুনাতে আইসা আমি আলাই বক্তৃতে যা জিনিস দেখলাম, তাতে মনে হইলো আপনারা বহু আগে থেকে সংস্কৃতি চর্চা করেন এবং বহু আগে অনেক আগাই গেছেন আপনারা। আপনাদের এখানে আইসা আপনাদের মতো লোকজন যখন আমার কাছে শুনতে হয় যে শাহাদাত সাহেব টাকা দিয়ে জিতে পারে, মানে জিতে যাইতে পারে, এই কথা আমি বাইরের মানুষকে বলতে চাই না।
আমি বাইরের মানুষকে বলবো না, এমনিতে রিফাতের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে পরিমাণ বদনাম হইতে বলবো না, এই বলবো না, কোনোভাবে এখন সামনের দিকে নিয়ে যেতে হবে। আজকে আমি এখানে যত 2-3 দিন আছি, আমি যত সময় আছে, আমি চাইবো যে বলগুনার যত পজিটিভ সাইড আছে তা ফেসবুকের মাধ্যমে ছড়াই দিতে। আজকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমার ডান হাত আর বাম হাত, এই 2 হাত যদি ঠিক মতো কাজ করে তাহলে কেউ মহারাজ ভাইকে আটকাইতে পারবে না। আমার ডানে হচ্ছে গিয়ে অনেক আর বামে হচ্ছে গিয়ে সুনাম। এই 2 হাত যদি ঠিক মতো কাজ করে, এই 2 হাত যদি আমি আপনাদেরকে বলে যাই, মহারাজ ভাই যদি পাস করে, মহারাজ ভাই যদি পাস করে, আমি আপনাদেরকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, মনে রাখেন যদি মহারাজ সাহেব পাস করে, এই নির্বাচনে যদি পাস করে, আমি মহারাজ সাহেবকে নিয়ে যুবলীগের প্রেসিডেন্টের কাছে যাব না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার ডান হাত আর বাম হাত তাদেরকে নিয়ে প্রেসিডেন্টের কাছে গিয়ে বলবো। আর আপনাদেরকে আরেকটা কথা দিয়ে যাই, আরেকটা কথা দিয়ে যাই, আমি ব্যারিস্টার সুমন জীবনে যা বলছি কখনো পিছনে তাকাই নাই। আমি ব্যারিস্টার সুমন ওসি মুআজ্জেমের নুসরাতের মামলায় বলছি, তুমি বাংলাদেশে তুমি যা করছো, নুসরাতকে যেভাবে হত্যা করার সহযোগিতায় তুমি ছিলা, তোমারে আমি জীবনে জেলে না পাঠাইয়া আমি ব্যারিস্টার সুমন সিলেট যাব না। আমি কথা রাখছি, আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে যদি মহারাজ ভাই এদের 2 জনের এবং আপনাদের সহযোগিতায় পাস করে, আমি কথা দিয়ে যাচ্ছি, সুনাম এবং অনিকের ভবিষ্যৎ রাজনীতিতে যেখানেই যেখানে দাঁড়াবে, ভবিষ্যৎ রাজনীতিতে আমি তাদের পক্ষে দাওয়াত দিক আর না দিক, আমি বরগুনার মাটিতে, ঢাকা বরগুনার মাটিতে, মনে রাখেন আদর্শ বঙ্গবন্ধুর আদর্শের লোক যদি একত্রিত হয়, শাহাদাত কেন পুরো বরগুনা আমাদেরকে ঠেকাইতে পারবে না। এমনি আমরা আদর্শের কারণে বিভিন্ন জায়গায় যেখানে মার খাইছি নৌকা, শুধু হচ্ছে কি আমাদের নিজেদের দলাদলির কারণে। আমরা এই বরগুনায়, আমি আপনাদেরকে কথা দিতে চাই যে এই যারা যারা আমার ডান হাত বাম হাত, আমার সামনে বামে যারা আছেন, তারা যদি সম্মিলিতভাবে আল্লাহর ওয়াস্তে বঙ্গবন্ধুর আদর্শের কথা চিন্তা করে, জননেত্রী শেখ হাসিনার কথা চিন্তা করে, বাংলাদেশের যে মহাসড়কে শেখ হাসিনা নিয়ে যাচ্ছেন, চিন্তাই করতে পারবেন না। আপনারা মহারাজকে ফেল করাইতে পারবেন, কিন্তু মনে রাখেন শেখ হাসিনার উঠতে পারবেন না। শুনেন, মহারাজ যদি ফেল করে, আমি ব্যারিস্টার সুমনের কিছু আসে যায় না। মহারাজ যদি ফেল করে, শেখ হাসিনার কিচ্ছু আসে যায় না। শেখ হাসিনা মহারাজের এলাকায় কাটতে দিয়া, বরাদ্দ কেটে দিয়ে দিবে অন্য জায়গায়, অন্য এলাকায় যেখানে নৌকা পাস করছে সেইখানে দিবে। আমাদের কোনো লস নাই, লস হবে আপনাদের বরগুনা পৌরবাসীর লস হবে। আর মনে রাখেন, অনেকে ভাবতে পারেন যে অমুক নেতা হয়ে যাচ্ছে, তমুক নেতা হয়ে যাচ্ছে। শুনেন, জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে। আসমানের ফয়সালায় মানুষ নেতা হয়। নিজে গুটিবাজি করে, অসহযোগিতা করে, প্রতারণা করে কেউ কারো সম্মান আটকাইতে পারে না। জমিনের সিদ্ধান্ত যদি না থাকতো, তাহলে আজকে মহারাজ সাহেব দ্বিতীয়বার নমিনেশন দূরের কথা, তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হইত। আসমানের সিদ্ধান্ত বোঝা বড় মুশকিল। আমি আসমানের সিদ্ধান্ত ছাড়া যে ব্যারিস্টার সুমন সারা জীবন প্রতিবাদ করে গেছি, আমি জীবনও ভাবি নাই যে আমার নেতা বানানো হবে। আসমানের সিদ্ধান্তে
আমি এখানে আইন সম্পাদক হয়েছি। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা স্বরে আপনারা আমার যে সম্মান দিচ্ছেন, বিশেষ করে সুনাম সকালবেলা 8টার সময় যেভাবে আমার জন্য ওয়েট করতেছিল, তার বন্ধুদের সাথে আমার ভালো সম্পর্ক। অনেকের মাশাআল্লাহ আমি কি বলবো, আল্লাহ তাআলা যে চেহারা দিছে সেই চেহারা পরিশেষে আপনাদের জন্য অনেক বেশি দোয়া করে যারা তরুণ আছেন তাদেরকে একটা কথা বলবো, আমি একেবারে তৃণমূল একটা পরিবার থেকে উঠে আসছি। আপনারা যারা ভাবেন যে আপনারা বরগুনাতে থাকার কারণে হয়তো ঢাকায় কিছু করতে পারবেন না, তাদের উদ্দেশ্যে বলি অত্যন্ত তৃণমূল একটা পরিবার থেকে আমি উঠে আসছি। আজকে আমার বাবা জীবনে বিএ পাস করলেই ভাবতেন যে এটা অনেক বড় পড়াশোনা। আজকে আমি বিবিএ, এমবিএ, এলএলবি, ব্যারিস্টারি কত কিছু পড়াশোনা করছি। শুধু পড়াশোনা করে আজকে আল্লাহ আমার এই জায়গায় নিয়ে আসে। আপনাদেরকে শুধু একটা অনুরোধ করব, এখানে আমার সামনে যারা আছেন তারা একটা মানুষও যদি আমাকে ফলো করেন যে কিভাবে একটা উপজেলা থেকে কিভাবে শুধু পড়াশোনার মধ্য দিয়ে একটা ছেলে আন্তর্জাতিক পর্যায়ে, আমি কি আমেরিকা কি কানাডা যেখানেই যাই মানুষ যে সম্মান আমারে দেখায়, আমার মার তো আর কিছু লাগে না। আমার মার শুধু এইটুকুই আমারে বলেন ফোনে যে তুমি কেন, এই যে আমারে বললেন যে তুমি কেন বরগুনা যাইতেছো, গিয়া আবার কার বিরুদ্ধে বলবা, গিয়া আবার শত্রুতা টানবা। আমি বলছি যে 6টা ছেলে মেয়ে আপনার, এর মধ্যে 5টারে আপনি রেখে দেন আর আমারে ছেড়ে দেন। যতদিন বেঁচে আছি কতদিন মানুষের কল্যাণে কাজ করতে চাই, মরতে তো হতে নিতে আর মরাটাকে সার্থক করে দিয়ে যেতে চাই। আরে বিশ্বাস করেন, সোনার বাংলা শুধু বক্তব্যের মধ্য দিয়ে আসে না, সোনার বাংলা কিন্তু শুধু বড় বড় স্লোগান দিলেই আসে না। সোনার বাংলা হবে তখনই যখন আমরা যারা দাঁড়াই আছি তারা আমরা স্বার্থ জলাঞ্জলি দিয়ে, ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি দিয়ে দলের স্বার্থকে সামনের দিকে নিয়ে আসবো। আর দলের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থকে যখন বড় করে দেখবো তখনই সোনার বাংলা হবে, এছাড়া কখনো সোনার বাংলা হবে। পরিশেষে আমি ধন্যবাদ জানাবো সাফু ভাইকে, অনেক কষ্ট করতেছেন লোকটা, কিন্তু আমার একটা বিচারও আছে। আমি আসার সময় আমি যে লঞ্চে আইছি আমার ভাড়াটা কেন দিতে দেয় না? আমার 5000 টাকা ভাড়া হয়েছে, আমার ভাড়াটা আমি দিতে না পারলে আমার কাছে মনে হইব যে আমি মনে হয় ভাড়াইতে আইছি। আমি আপনাদেরকে বিচার দিয়ে যাচ্ছি যে আমার ভাড়াটা যেন রাখে, দরকার হলে 5000 টাকার মিষ্টি দিয়ে দিবে, তাও আমি সিলেটে নিয়ে বলবো যে বরগুনা থেকে মিষ্টি আসবে। আরো টাইমে থেকে যে লঞ্চে উঠছি আমি, ওটা মাসুক পাইল শুনেন, মাসুক পাই গেছে আমার বাড়িতে, আমার বন্ধু একজন এসপি তার সাথে গেছে। তা আমি তো চিনি নাই যে মাসুককে, তো মাসুক ভাই আমার বলতেছে যে আমি মাসুক, আমি একটা লঞ্চের মালিক, আমি লঞ্চের মালিক, তো আমার বন্ধু এসপির সাথে গেছে। তা আমি ভাবছি যে দূর গল্প শুনবো, পারে না প্রত্যেকে লঞ্চের মালিক দেখেন, কপালটা দেখেন, তার লঞ্চে আমি ঘুমাইতেছি, সে ফোন করে বলে আমার লঞ্চে আপনি উঠছেন। তো সে খাওয়াইছে অনেক ভালো মানুষ। বরগুনার ব্যাপারে আমাদের সিলেটে, বিশেষ করে বরিশালের ব্যাপারে সিলেটের একটা ধারণা হইল গিয়া বরিশালের মানুষ সিলেটের মানুষের চেয়ে অনেক বেশি চালাক বা একটু রাফ এন্ড টাফ, কিন্তু আসলে কিন্তু আমাদের সিলেটিরা তো এখানে আসে না। আজকে আমি তাদের প্রতিনিধি হিসাবে আমি এই বরগুনা এসে, বিশেষ করে যে সব লোক নেতৃস্থানীয় লোক তারা যে আমার দৌড়াদৌড়ি করছেন, বিশ্বাস করেন আমি আমার এলাকায় গিয়ে বলতে চাই যে আমি ব্যারিস্টার সুমন বলতেছি, নির্দ্বিধায় আপনারা বরগুনাতে বোন বিয়ে দিতে পারবেন। এই সাথে বক্তব্য শেষ করবো। আমি কাছাকাছি আজকে আপনাদের এলাকার কৃতি সন্তান আমার যিনি সহকর্মী ব্যারিস্টার আরাফাত, তার বাবা তো জানেনি জেলা পরিষদের বরিশালের ছিলেন দুলু, উনার সন্তান ব্যারিস্টার আরাফাত। এখানে শুভ থেকে আমার কলিগ শুভ কোথায়? শুভ আমরা এক জায়গায় কাজ করি, তার ভাইও কাজ করেন বরগুনা বারে। এখানে কলিগ ভাইয়ের কথা তো বললামই, আমার বারের
এখানে আমাদের আরো যারা আছেন, আমাদের একজন নাট্যকার ছিলেন, আমার হাসিয়া আপা ছিলেন, আপার বক্তব্য শুনছি, অনেক ভালো লাগছে। আপনাদের কাছে অনেক দোয়া চাই। আর আমি আপনাদেরকে আবারও বলবো যে দুর্নীতির কিছু একটা সময় থাকে, যখন আমি এই গল্পটা দিয়ে শেষ করি। আমার বাবার একটা পুকুর ছিল, তো আমি জানি না আপনারা এখানে কি বলেন, পুকুরে উনি মাছ চাষ করতেন। হ্যাঁ, মাছ চাষ করতেন আমার বাবা। তো পুকুরের একটা নালা থাকে যেটাতে পানি বের হয় ঢুকে, তো এটা উনি সবসময় বন্ধ করে রাখতেন। তা আমি বুঝতাম না, আমি ঢাকা থেকে গিয়ে আমার লোকজন বলতো যে এই নালাটা খুললা দেবো, খুললা দিলে বাইরের মাছ আইব, ওই মাগুর ধরতে পারবে। তা আমি বলতাম যে আমার বাবা এত বোকা কেন, এটা খুলে রাখে না, নিজের মাছ তো আছে, আর খুললা দিলে বাইরের মাছও পাওয়া যাবে। তা আমি করছি কি, আমার বাপরে লুকাইয়া ওই নালাটা খুলে দিছি। খুললা দিয়া মোটামুটি 8-10টা কই মাগুর ধরছি। ধরে তো ভাবছি যে বাবা কি বুঝে নাকি, আমি ঢাকা থেকে আইসি, আমি কত কিছু বুঝি, নালা খুললা দিয়া কই মাগুর ধরছি। এরপরে বর্ষাকাল চলে গেছে, শীতকাল আইছে, আমার বাবা মাছ চাষের মাছ ধরতে গেছে, গিয়া দেখা যায় বেশিরভাগ মাছ নাই, চাষের মাছ। তা আমার বাবা আমার ডাকছে, ডাক্তার বলে যে তুমি কি নালাটা খুললা দিছিলা? আমি বলি আপনি কেমনে জানেন, আমি লুকাই করছিলাম। হয়তো আমরা আমাদের সিলেটি ভাষা বলে পুত, ছেলেরে বলে পুত, বলে পুত কাম যা করার করে ফেলছো। আমি বলি কি হয়েছে বাবা? কয় তুমি যে নালা খুলছিলা, কই মাগুর পাইছো 8টা-10টা, কিন্তু কই মাগুরের ফাঁক দিয়া বোয়াল মাছ ঢুকে গেছে। আর বোয়াল আর শোল ঢুকে, বোয়াল আর শোল ঢুকে আমার বাপের সব চাষের মাছ খাই ফেলছে। এই গল্পটা কেন বললাম জানেন? এই শাহাদাত সাহেব যদি নালা দিয়ে ঢুকে, সে সব মাছ খাই ফেলছে। এই শাহাদাত সাহেব হচ্ছে গিয়ে বোয়াল আর শোল, এসব আপনাদের চাষের মাছ যা আছে, যত বিরাজে গুলা করা সব এই আনন্দ ক্যানল থেকে শুরু করিয়া, কৃষ্ণচূড়া গাছ থেকে শুরু করিয়া সব খাই ফেলছে। পরিশেষে আবারও আমি আপনাদের কাছে আল্লাহ বসতে চাই, আমি সিলেটি মানুষ, সৈয়দ বংশের লোক, আসছি আপনাদের কাছে। আমি একটা সৎ লোকের জন্য আসছি। যদি ন্যূনতম জানতাম যে মহারাজ খারাপ লোক, তাহলে আসতাম না ভাই আপনাদের কাছে। আমি কোনোদিন খারাপ লোকের জন্য কোনো বক্তব্য দিতে যাই না, আর নিশ্চিত না হইয়া চেষ্টা করি যে নিশ্চিত হইয়া কথা বলতে। আমি আপনাদের কাছে আল্লাহ বসতে চাই যে আপনারা যদি ঠিক মতো নাই না যান, আর আমার ডাইন হাত আর বাম হাত এরা যদি, আমি চাই যে এরা যদি আমার সাথে কথা দেয় যে এরা এদের ভবিষ্যৎ মিছিল পছন্দ করি না। আমি মনে করি যে পীরের মার শেষ রাত লুকাই লুকাই করতে হয়। তারপরে চাই যে সবাই হাত তুলে একবার নৌকা যদি বলতেন কোনো মার্কা আছে রে, আরে কোনো মার্কা আছে রে, কোনো মার্কা আছে রে, সেই মার্কা অভিনন্দন জানিয়ে আইনজীবী হিসাবে যদি কখনো কোনো কাজে লাগে, আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো। এই আহ্বান এবং এই কথা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় বন্ধুগণ, আজকে বিকেল 4টায় 7 ওয়ার্ডের পশু হাসপাতাল মাঠ